যে 5ই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা জবাই হয়েছে, হত্যার শিকার হয়েছে, অবর্ণনীয় নৃশংস অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পাশে কোনো আলম, কোন শাহেদ, কোন চৌধুরী, কোন রহমান 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে যে আমি তার জন্য ফরিয়াদ করতে নামবো, তার জন্য ওকালতি করতে নামবো? মোহাম্মদ আরাফাত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, তিনি বলছিলেন, এই পাচার নিয়ে তার সাথে অনেক কথা হচ্ছিল, তিনি বলছিলেন, আমি এসালাম প্রসঙ্গে জিজ্ঞাসা করছিলাম, বলছিলেন ফুলিয়ে ফাঁপিয়ে আসলে এই বিষয়গুলোকে বলা হয় এবং আমরা সবাই টাকা পাচার করেছি, যারা আমরা দেশের বাইরে এসেছি, 2 টাকা 5 টাকা করে পাচার করে করে একটা অনেক বড় অঙ্কের, সেভাবেই 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা, মানে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। মানে আপনি যেটা বলছিলেন যে তাদেরকে আলাদা করতে হবে, প্রশ্রয় না পেলে, সরকারে আছেন আপনারা, প্রশ্রয় না পেলে কিভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয়? নাকি আপনারা এটা মানতেই রাজি না যে পাচার হয়েছে এত টাকা, যেটি মোহাম্মদ আরাফাত বলছিলেন? তারা করাপশন নিয়ে এত কথা বলে, অথচ তারা কেন এতগুলি প্রজেক্টের সময় এবং ব্যয় বাড়ালো? আপনি আমাকে বলেন। আজকে শেয়ার মার্কেটে কেন হাজার হাজার কোটি টাকা মূলধন চলে যাচ্ছে? এই প্রশ্ন কে করবে? গত 5 মাসে কি বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়নি? আপনি একটু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা একটু দেখেন, তারা তো যে রেকর্ড করে সেখানে কি পাচার হয়নি? আপনি বলে দিচ্ছেন 15 বছরে এত অর্থ পাচার হয়েছে, মিথ্যা বিভিন্ন কথা বলে দিচ্ছেন, মিসকোট করছেন জিএফআই রিপোর্টকে করে। তারা যে সম্ভাব্য অ্যামাউন্টের কথা বলছে সেটাকে আপনি বলে দিচ্ছেন এক্সাক্ট অ্যামাউন্ট। হ্যাঁ, হোয়াইট পেপার পাবলিশ করছেন উইদাউট এনি অথেন্টিক এভিডেন্স। আপনি বিভিন্ন ধরনের এক্সাজারেট নাম্বার সংখ্যা দিচ্ছেন। ততটা একদম প্রপার এক্সাক্ট দেওয়া সম্ভব হয় না এরকম বিষয়, তারাও একটা আনুমানিক ফিগারই বলছে। ও আনুমানিক ফিগার কি আপনি এরকম দিবেন? কোন একটা কিছু ধরেন 2 টাকা হবে, আর আপনি বললেন যে ওটা 2 লক্ষ টাকা, এটাকে আনুমানিক বলে? আমার কথা হচ্ছে যে টাকা পাচার তো বাংলাদেশের সাধারণ মানুষও করে, আপনিও টাকা পাচার কোনো না কোনো ভাবে করেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি যখন বিদেশে বিভিন্ন সময় যে আমাদের যে অ্যামাউন্ট আছে তার বাইরে 2 টাকা এক্সট্রা নেন, সেটাও পাচারের অংশ। কাজে এটা বলে লাভ নাই। বাংলাদেশে সবাই যদি আপনি বলেন টাকা পাচারের অংশীদার, এটা বলে লাভ নাই যে আমি খুবই শুদ্ধ বাকি সবাই খারাপ। কাজে জিনিসটা হচ্ছে কি, ধরেন যারা বাচ্চাদের পড়ায় তারা কি টাকা পাচার করে না? বাংলাদেশে তো আপনি প্রত্যেকটা মানুষ, আপনি যে দেশে মিশন ডানে ভাবে, আত্মীয় স্বজন বন্ধু সবাই সবার ঘরে ঘরে তো বাচ্চাদের পড়াচ্ছে, করতেছে না টাকা পাচার? যারা ধরেন কোনো না কোনো ভাবে কিছু প্রপার্টি কেনে, টাকা পাচার করছে না? যারা এই যে রাস্তায় নেমে উৎসব করেছে আপনার 5 তারিখে গুলশান বনানী বাড়িধারা এলাকায়, এদের সবাইকে আপনি খোঁজ নেন, আপনি কোনো না কোনো অঙ্কের টাকা পাচারের কাহিনী পাবেন। কাজে টাকা পাচারের যে বিষয়টা, এটাকে এমন ভাবে ব্যাখ্যা করা হয়, এই ব্যাখ্যার মধ্যে কিছু গলদ আছে বাংলাদেশে। কিন্তু যখন হাজার হাজার কোটি টাকা বা লক্ষ কোটি টাকার মতো শোনা যায় এবং এই তার তথ্য ভিতরে আপনি কোনো কোথায় পেয়েছেন? স্পষ্টতা আমরা সরকারের কাছ থেকে পাই না, তখন তো মানে খুব কি অস্বাভাবিক আমাদের মধ্যে এই ধারণাটা তৈরি হওয়া? হ্যাঁ, অস্বাভাবিক, কারণ আপনার খোঁজ নেন না। আপনার যেটা শোনা যায় সেটা শুনে আপনারা দিতে পারেন না। আমরা যখন সরকারে ছিলেন আমরা জিজ্ঞাসা করেছি কত টাকা পাচার হয়েছে, এসালাম কত টাকা পাচার করেছে, সেটি তদন্ত পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো। মানে কিভাবে আমরা জানবো? আমাদের যে জিনিস শোনেন, যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি জানানো হবে কি করে? আপনাকে এক্সিস্ট করতে হবে। যে আওয়ামী লীগ আমলে যে পাচার করার বিষয়টি বা মোটা বড় বড় অঙ্কের টাকা পাচার, এগুলো আসলে সত্যি না। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে টাকা পাচারটা এত ওয়াইড স্প্রেড, গোটা বিশ্ব জুড়ে যেভাবে হয়, সব দেশে কিন্তু টাকা পাচার হয়। আপনি এই যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টটা দেখেন না, এখানে প্রথম 10টার মধ্যে কোন দেশের নাম আছে জানেন? প্রথম 10টা দেশের মধ্যে, এর মধ্যে আপনি রাশিয়াকে পাবেন, চায়নাকে পাবেন, ভারতকে পাবেন, ব্রাজিলকে পাবেন, সাউথ আফ্রিকাকে পাবেন, মালয়েশিয়াকে পাবেন, ইন্দোনেশিয়াকে পাবেন। বাংলাদেশ এখানে 23তম দেশ। এখন বিষয়টা হচ্ছে এই যে টাকা পাচারের বিষয়গুলি, এটা একটা গ্লোবাল ফেনোমেনা। পৃথিবীর কোন দেশ কোথাও এমন কোন ম্যাজিক আবিষ্কার করতে পারেনি যেটা দিয়ে এটাকে আটকাতে পেরেছে। সেইখানে প্রবলেমটা গ্লোবাল, আর আপনি এমন ভাবে আলোচনাটা জানো এটা একটা ইউনিক প্রবলেম শুধু বাংলাদেশের, আর শুধু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এটাকে ঠেকাতে পারেনি। তাহলে আর তারেক দুনিয়ার রহমানের সবাই টাকা ফেরত আনা নিয়ে আপনারা এত সব কাহিনী কেন বলছি? কেন তাহলে কেন বলছি? ইস্যুটা হচ্ছে যে গ্লোবালি যে এই যে প্রবলেমটা যেটা সবাই ফেস করছে, সেটা আমরা ফেস করেছি। তারেক রহমানেরটা নিয়ে কেন এত কথা বলি? কারণ রাজনীতির সর্বোচ্চ শিখরে থেকে আপনি যদি টাকা পাচার করেন, দেন ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। সেটা আপনি প্রমাণ করেন। আমি তো দাবি করছি আওয়ামী লীগের কেউ টাকা পাচার করেনি, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত কেউ টাকা পাচার করে না। যদি করে আপনি প্রমাণ করে দেন, করে তাকে শাস্তি আওতায় আনেন, টাকা ফেরত নিয়ে আসেন, আমি তখন বলবো যে হ্যাঁ তাকে সাজা দেন, তাই না? কিন্তু এত ভেগলি এগুলো নিয়ে ডিসকাস করা যে হয়। আপনি আমাকে বলেন কত টাকা পাচার করেছেন সেই বিষয়ে কি আপনাদের কাছে তথ্য আছে? ছিল? আমার কাছে নাই, আমার কাছে নাই। এগুলো নিয়ে শুনি, কোনো এভিডেন্স আমি পেলাম না কারো কাছে। কখন কেউ আমাকে তথ্যপত্র এবং প্রমাণ সহ দিতে পারলো না
যে এত টাকা লন্ডার্ড হয়েছে, পাচার হয়েছে যেমন এখান পিকে থেকে। হালদার এই এবং প্রশ্নটা আমি টাকাতে বলো বহুবার না, করেছি, কত টাকা পাচার করেছেন আমি ঠিক এক্সাক্ট তথ্য কখনোই পাইনি, কিন্তু পিকে হালদার আমিও কত টাকা পাচ্ছি পাচার না। করেছেন। আচ্ছা, আপনি আপনি কি বললেন যে বিদেশে যারা অভিবাসন করেছে তারা টাকা পাচার করেছে, এরকম কোনো কথা বলেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথাটা কি বললেন? আমরা 2, 4, 5 টাকা করে পাচার করতে করতে মানে বলছিলেন, উনি বলছেন আমি নিজেও পাচার করেছি যেহেতু আমি বিদেশে থাকি, হয়তো 2 টাকা পাচার হলেও করেছি, সেরকম উনি অভিযোগ দিচ্ছিলেন 2, 4, 5 টাকা করে পাচার করতে করতে এরকম অনেক টাকা পাচার হয়েছে। আপনার জার্নালিস্টিক স্কিল ব্যবহার করে যদি এখন ধরেন আপনি কানাডায় একটা ইমিগ্রেশন করার সুযোগ পান, অভিবাসনের সুযোগ পান, বা মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আপনি সুযোগ পান, আমি বলছি কথা কথা, এবং আপনি চলে গেলেন, তাই না? তো এটা তো আর পাপ না, আপনি আমেরিকা চলে গেলেন। আচ্ছা, তো এখন বছরে আমার বাংলাদেশ ব্যাংকের নীতি হচ্ছে $12,000 বেশি আপনি নিতে পারবেন না, এটা নীতি নিয়ম। অবশ্যই $12,001 নিলেও কিন্তু আপনি আইনের চোখে কাগজে কলমে দোষী হয়ে গেলেন। সেই জায়গায় তো আরাফাত সাহেব নিশ্চয়ই হয়তোবা সঠিক, কিন্তু ভাই আপনার বাবা মা আপনাকে সম্পদ দিয়ে গেছেন, আপনি তো আর বাংলাদেশে থাকবেন না, ইউ হ্যাভ অলরেডি লেফট বাংলাদেশ। এটা খুবই প্রাকৃতিক এবং খুব স্বাভাবিক যে আপনি আপনার সহায় সম্পদ বিক্রি করে এই অর্থ বাইরে নিয়ে যাবেন। এটা তত্ত্বগতভাবে অপরাধ হলেও পলিটিক্যালি কি আমি আপনাকে মানি লন্ডারের বলতে পারি? আমি কি আপনাকে অর্থ পাচারকারী বলতে পারি? অনেকের ভাই বোন আছে 40 বছর ধরে আমেরিকায় থাকে, ওখানে প্রকৌশল হিসেবে চাকরি বাকরি করছে, সে হয়তো দেশে আর ফিরবেই না। তো তাইলে তার বাবা মা তাকে যে সম্পদ দিয়ে গেল, এগুলো উদাহরণ দিচ্ছি, সেই সম্পদের উপরে তো ওই ভাই বা বোনের যে অন্য সন্তানরা আসছে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের অধিকার আছে। সুতরাং এটা লিকুইডেট হবে, এখান থেকে অর্থ ওখানে চলে যাবে, এটা স্বাভাবিক। কাগজে আপনি তারা সাজা দিতে পারেন, তর্ক বিতর্ক করার জন্য তাকেও আপনি অন্যতম একজন অর্থ পাচারকারী বলতে পারেন, কিন্তু পলিটিক্যালি এবং নৈতিকভাবে কি সে আসলে পাচারকারী? একদমই না। তাইলে আমার জায়গাটা তো সহজ, আপনি এস আলম, ডি আলম, জেড আলম, এন আলম কত টাকা পাচার করছে, আমি তো অ্যাকাউন্টেন্ট না, সেটা আমি হিসাব করতে যাব না, কিন্তু আমি আওয়ামী লীগ একজন কর্মী হিসেবে বলবো উনি অর্থ পাচারকারী হলেন, বিচার করতে হবে। এই জায়গাটা কেন বলতে পারবো না? এটা কেন বলতে পারবো না? ফুলিয়ে ফাঁপিয়ে না শুকিয়ে আমি কি এস আলম, এন আলম, ডি আলম, জি আলমের কি আমি উকিল? এটা ফুলানো ফাঁপানো বলা কি আমার কাজ? ইফ সামবডি ইজ এ পারপিট্রেটর, তার বিচার হবে, তার সাজা হবে, এটা বলতে পারেই তো একজন রাজনৈতিক কর্মী বা নেতার সত্যিকার শক্তি। কিন্তু সেই বিচার আর- হবে, সাজা হবে জায়গায় আমরা দেখেছি না, তদন্ত আমি থামিয়ে কি দেওয়া হয়েছে, আমি অনুসন্ধান। কি আওয়ামী লীগ হওয়ার না, আচ্ছা ওটা যাচ্ছি, আপনি সব পাবেন ভাই, আপনি একটু ধৈর্য ধরতে হবে। ধরছি। আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করার শপথ নিয়েছি, আমি তো এসালমের হওয়ার শপথ নেই। আর এসালম বা ডি আলম বা এন আলম বা আমি এগুলো অনেকগুলো বলছি, কেন অনেকে আছে, একান্ন তো অনেকে আছে, আমি তো সবার নাম জানি না, মুখস্থ নাই। তারাও কি আওয়ামী লীগ হওয়ার শপথ নিয়েছে যে আমি এই দায় আমার ঘাড়ে নিতে যাব? আপনি কি মনে করেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা কর্মীরা জবাই হয়েছে, হত্যার শিকার হয়েছে, অবর্ণনীয় নৃশংস অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পাশে কোনো আলম, কোন শাহেদ, কোন চৌধুরী, কোন রহমান 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে যে আমি তার জন্য ফরিয়াদ করতে নামবো, তার জন্য ওকালতি করতে নামবো? এমনকি যে শত শত উল্লেখযোগ্য নেতারা আজকে বিপদগ্রস্ত অবস্থায় আছেন, বাংলাদেশের বাইরে, বাংলাদেশের ভিতরে, বিভিন্ন জায়গায়, তাদেরকেও সহযোগিতা করার জন্য তাদের কি কোনো কি আছে যে আমি তার ওকালতি নিচ্ছি? দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। এটা হতে পারে না। আওয়ামী লীগ একটি স্বতন্ত্র ধারা, একটি অদমনীয় ধারা। আওয়ামী লীগ 70 বছরের উপর সময় ধরে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে আছে সংগ্রামে, আন্দোলনে, প্রত্যেকটা মুহূর্তে। আমি কোন শিল্প গোষ্ঠীর দ্বারা এতই মোহিত হয়ে যাব যে আমি নিজেকে আলাদা করতে পারবো না। নো, টাইম ইনমেমোরিয়াল উই স্ট্যান্ড টল। এই এই We are ওকালতি the বা এই party of মোহিত the হয়ে independence যাওয়া, of this আপনার country. আপনার কথাগুলো We একটু are ধার the করি। party of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জি, রাশেক রহমান, আপনার কথাগুলো একটু ধার করি। ওকালতি বা এই মোহিত হয়ে যাওয়া, এগুলোর কি কারণ থাকতে পারে? সেখানেও কি কোনো ভাগাভাগি? ভাই, এমনিতে তো আমাকে আমি তো কারো কিছু কথা দেয়নি, আমি তো জানি না নিশ্চয়ই। কেন ওকালতি করতে হবে। আই ক্যানট আনসার দিস কোয়েশ্চেন।
অল আই ক্যান ডু ইজ আই ক্যান প্রোটেস্ট। আপনি আমাকে বললেন, আমি শুনে বললাম যে এটা কেমন কথা, আমি কেন হ্যাঁ, তার কিন্তু দায় নিশ্চয়ই ভাববো? আপনি এটা বলতে পারেন যে মানে এরকম বিশাল অঙ্কের টাকা 2 টাকা 5 টাকা না হয় চলে গেল, সেটা আপনারা দেখতে পেলেন না। বিশাল অঙ্কের টাকা যখন বেরিয়ে যাচ্ছে সেটি আসলে সরকারের চোখের শুনেন, আড়ালে চলে যাচ্ছে, কেউ জানছে না, এমনটি তো নিশ্চয়ই না। শুনেন, শুনেন, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। বলেন বলেন। আপনি যখন বিদেশে অবস্থান করেন, আপনি তো আপনার অধিকারের সম্পদকে বিক্রি করে টাকা বাইরে নিয়ে যাচ্ছেন। যিনি আপনার অনাত্মীয় অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, তিনি আপনার উপর একটা আইন দিয়েছেন যে এত বেশি নিলে এটা অর্থ পাচার হয়। এই তো আইনে আপনি দোষী, কিন্তু অধিকারে তো দোষী নয়। ওটা তো আপনার সম্পদ, আপনার বাবা মার সম্পদ, আপনার সম্পদ, রাইট? তো যারা নিজেরও সম্পদ না, অন্য মানুষের সম্পদকে নিজে মনে করে বাইরে নিয়ে যাচ্ছে, তার সাথে কি আপনার আর তার তুলনা হয়? কোনোভাবেই না। সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। এবং তার থেকে বড় কথা কি, আমি আপনাকে ছোট একটা সিচুয়েশন ডিসক্রাইব করি। 1990-এর দশকে যখন মাইক্রোসফট বিল গেটস এর নেতৃত্বে, তিনি তখন সিইও, যখন একটা একটা করে ছোট ছোট সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিকে কিনে ফেলতেছেন, অর্থাৎ যেই কিছু ডেভেলপ করে তারই তিনি কিনে ফেলে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি ট্রাস্ট মার্জার ল নামে একটা আইনের অধীনে সুপ্রিম কোর্ট থেকে বিল গেটসকে এবং মাইক্রোসফটকে কোর্টে সমন করা হয়েছে। সমন করে মাইক্রোসফটকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং বিল গেটসকে সিইওর পদ ছেড়ে দিয়ে মাইক্রোসফটের চিফ আর্কিটেক্ট হতে হয়েছিল। তার মানে হচ্ছে যে কোনো একজন ব্যক্তির কাছে এত বেশি সম্পদ থাকতে পারে না যেটা দিয়ে মনোপলি তৈরি হবে। আমেরিকার মতো ফ্রি মার্কেট ইকোনমিতে যদি মাইক্রোসফটের মতো কোম্পানিকে 2 ভাগে ভাগ করা হয়, তাহলে আমার কাছে বোধগম্য হয় না যে একটা পরিবার কিভাবে 7 ব্যাংকের মালিক হয়। আমার কাছে বোধগম্য হয় না কিভাবে একটা ব্যক্তি 7 ব্যাংকের মালিক হয়, 4 ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মালিক হয়। এটি কি বোধগম্য হয় আপনার কাছে? কার বা কাদের সহায়তায় তিনি এটি করে ফেলতে পারেন এবং ফেলে এটার না, এটা রক্ষাও করতে এটা পারেন? শুনেন, এটা কার না, এটা কাদের। শব্দটা কার না, কারণ এত বড় কর্মযোগ্য একজনকে দিয়ে হাসিল করা সম্ভব নয়। ইটস এ সিন্ডিকেট। কাদের? সো আমি আপনাকে এই কথাগুলো বলছি এই কারণে যে আপনি যখন ভবিষ্যতে আরো অনেককেই ডাকবেন, অনেক কথাই বলবেন, আমাদের এই জায়গা থেকে জিজ্ঞেস করেন না তাদেরকে প্রশ্নগুলোকে, ফোকাস করে প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না দেখেন। আমি কত টাকা পাচার হইলো এটা হিসাব করার জন্য আমি মোমবাতি জ্বালা হিসাব করতে বসছি? আমি তো রাজনৈতিক কর্মী, আমি মানুষের মনের কথা বুঝবো। আমার এলাকার মানুষ যদি মনে করে যে হ্যাঁ সত্যি টাকা পাচার হচ্ছে, সেটা পাশে আমাকে দাঁড়াতে হবে, এটাই বাস্তবতা। আমি কি প্রতিনিয়ত আমার দেশের জনগণের সাথে ঝগড়া করবো নাকি? আমি আপনাকে কি বললাম যে আজকে যদি আমরা বলি যে আমাদের ক্ষমতার মূল বিষয় নয়, আমরা বাংলার মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। আপনি যতই মারেন, যতই কাটেন, আমি আপনার। আমি বললাম কালকের থেকে বাতাস চেঞ্জ হওয়া শুরু করবে।